নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে কথা বলবো। তা আমাদের এখানে একটা লেখচিত্র আমরা এঁকেছি। একদিকে আছে ভরবেগ, আরেকদিকে আছে সময়। তো আমাদের প্রথম প্রশ্ন, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। চলন্ত বাস থেকে বাইরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয় কেন, ব্যাখ্যা করো। আর গ হচ্ছে প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। চিত্রে ও এ বি সি ডি অংশে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে তুলনা করো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ক খ পাঠ্য বইয়ের সাপেক্ষেই লিখতে পারবো। তারপরেও আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এরকম যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে মোট ভরবেগের পরিবর্তন হবে না। এই যে আমরা সূত্রটা লিখি না, m1 প্লাস u1 m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র এইরকম, দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল যদি কাজ না করে তবে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ m1 u1 প্লাস m1 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তো শিক্ষার্থী বন্ধু, চলন্ত বাস থেকে বাইরের গাছপালাগুলোকে কেন গতিশীল মনে হয়, এটার কারণটা এরকম, বাস যখন স্থির থাকে তখন বাহিরের গাছপালাও স্থির থাকে। এরপর বাস গতিশীল হওয়া শুরু করলে গাছপালাগুলোও গতিশীল হতে থাকে, কিন্তু বিপরীত দিকে। আমরা বাসে স্থির অবস্থায় বসে থাকি, কিন্তু বাস নির্দিষ্ট বেগে গতিশীল, আর ঠিক তখনই গাছপালাগুলোকে বাসের সাপেক্ষে আপেক্ষিকভাবে গতিশীল বলে মনে হয়। শিক্ষার্থী বন্ধু, আপেক্ষিকভাবে মানে এরকম যে আমি যখন বাসে চড়ে আছি তখন বাস গতিশীল হলো, তখন আমি যে বাইরের গাছপালা দেখছি এই বাসের সাপেক্ষে ওই গাছপালাগুলোকেও গতিশীল মনে হয়। যদি বাইরের গাছগুলোকে স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বাসটিকে গতিশীল মনে করি বা মনে হয়, কিন্তু আমরা চলন্ত বাসে বসে থেকে ওই স্থির গাছ হতে দূরে সরে যেতে থাকি, তখনই বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয়। যে আমরা প্রথম অবস্থায় বাস যখন ছাড়ে, একটা বাস গাড়ি আমরা একটা হয়তো বড় একটা গাছকে স্থির মনে করলাম, পরে যখন আমরা দ্রুত গতিতে ওই গাছটাকে অতিক্রম করলাম, ওই প্রসঙ্গ গাছটাকে অতিক্রম করলাম, তখন আমরা চলন্ত বাসে বসে থেকে ওই স্থির গাছ হতে দূরে সরে যেতে থাকি, তখনই বাইরের গাছগুলোকে গতিশীল মনে হয়। আমরা সেই স্থির গাছটাকে রেখে যখন দ্রুত চলে যাই তখন আমাদের কাছে মনে হয় বাইরের গাছগুলো গতিশীল। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে, গ, বাসটির প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই লেখচিত্রের ওয়াই অক্ষ বরাবর দেখছি ভরবেগ, আর এক্স অক্ষ বরাবর দেখতে পাচ্ছি সময়। তাহলে এখান থেকে আমরা একের গ যে সলিউশনটা নিব, সেখানে আমরা বলতে পারি যে এখানে এক্ষেত্রে ভরবেগ, আর ভর কিন্তু বলা আছে 10 কেজি ভরের এখানে, তাহলে এক্ষেত্রে ভর m ইকুয়াল 10 কেজি, ভরবেগ mv সমান 200। এ বিন্দুতে আমি ওই কথা ভাবছি, 200, m হচ্ছে কেজি আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। সুতরাং এখান থেকে আমি ভির মানটা বের করে নিতেই পারবো। ভি কি হবে, 200/m মিটার পার সেকেন্ড। তার মানে কি হবে শিক্ষার্থী বন্ধু, এটা হবে এরকম, 200/10 মিটার পার সেকেন্ড। এটা কি হবে, 20 মিটার পার সেকেন্ড। তো ভালো কথা, আমরা 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের ওয়ে দূরত্বের ক্ষেত্রে যেহেতু গাড়িটা ত্বরণ চলছে, এখানে ওয়ে অংশটুকু ত্বরণে চলছে।
তো তাহলে ওই অংশের ত্বরণ সমান কি হবে, শেষ বেগ আমরা মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ 0, আর সময় কতটুকুন 20 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই অংশের ত্বরণ হলো। তো শিক্ষার্থী বন্ধু, ওই অংশ ত্বরণ আমাদের এই 20 সেকেন্ডে কিন্তু বলেনি, বলছে 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবি অংশটুকু সমবেগে চলছে। তো আমরা তাহলে ওই অংশের দূরত্বটা বের করে নিই। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো ইউ এর মান হচ্ছে 0, ভির মান হচ্ছে 20 বাই 2 ইন্টু টির মান কত, 20, এত মিটার, 200 মিটার। তাহলে এখানে S1 আমরা পেলাম 200 মিটার ওই অংশের। এখন এবি অংশ সমবেগে চলছে, তাহলে এখানকার সূত্র আমরা লিখতে পারবো S2 ইকুয়াল টু ভিটি। তো ভি মানে বাবা ওই একই বেগ 20, মানে ভিটি যে সূত্রটা আমরা বলছি যে ভিটি, তো এখানে ভি হচ্ছে 20, আর এবারে টিকে আমরা টি1 মনে করতে 5 সেকেন্ড। কারণ কি, যে 25 সেকেন্ড মানে কি প্রথম 20 সেকেন্ড আর এবি থেকে 5 সেকেন্ড। তাহলে শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমার পেয়ে যাচ্ছি 100 মিটার। তাহলে আমাদের 25 সেকেন্ডে, সুতরাং 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 25 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব 100 আর 200, 300 মিটার, 300 মিটার। তো শিক্ষার্থী বন্ধু আমরা গ করে ফেললাম। এবার আমরা ঘর দিকে যাব। চিত্রে ওএ এবি সিডি অংশে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে তুলনা করো, মানে বলের অনুপাত বা বলের তুলনা এরকম। তো আমরা তো জানি বল সমান, আমরা ঘ করছি এখন। আচ্ছা ঘটা তাহলে আমি ওই পাতাতেই করি, যেতে বড় সমস্যা। ঘ এখানে একটু আগেরটা হচ্ছে প্রবলেমটা বড়। তাহলে আমরা এখানে যে ওই অংশের ক্ষেত্রে ত্বরণ আমরা গতে পেয়েছি কত বাবা, ত্বরণ গতে পেয়েছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানা আছে বল F ইকুয়াল ma, সুতরাং F1 ইকুয়াল 10 ইন্টু 1 নিউটন। এরপরে এবি অংশের ক্ষেত্রে যেহেতু সমবেগে চলছে, বস্তুটি সমবেগে চলছে, তাই এক্ষেত্রে কোনো বল প্রযুক্ত হয়নি।
সুতরাং F2 ইকুয়াল 0 নিউটন, 0 নিউটন, 0 নিউটন। সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ A2 সমান শেষ বেগ মানে টি বিন্দু বেগ 0, শেষ বেগ বিয়োগ আদিবেগ। আদিবেগটা এবার 300-কে আমরা 10 দিয়ে ভাগ করব, 30। শিক্ষার্থী বন্ধু কীভাবে সিডি অংশের ক্ষেত্রে যেখানে mv ভরবেগটা আছে আমাদের 300 আর m তো 10 কেজি ভরবেগ, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। সুতরাং ভি কি হবে 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময়, তো এখানে সময় কতটুকু আমাদের ছবি বলছে 30 সেকেন্ড। তো এই কারণে এখান থেকে ভির মানটা শেষ বেগ বিয়োগ আদিবেগ, তাহলে আমাদের এখানে শেষ বেগ 0, আদিবেগ সিডি দূরত্বের ক্ষেত্রে এখানে টাইম কতটুকু 30 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এক্ষেত্রে কি করতে পারি, আমরা এক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা বলের মানটাও বের করে নিতে পারি। দেখা যায় এখানে বলের মানটা কি হয়, বল F3 সমান m এর মান তো 10 ইন্টু -1, এত নিউটন মানে -10 নিউটন। তো শিক্ষার্থী বন্ধু এটা বাধাজনিত বল। সুতরাং বাধাজনিত বল মানে আমরা যখন ব্রেক করি তখন তো একটা চলমান গাড়ি আস্তে 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 শূন্য হয়ে যায়, এই জন্য আমরা ব্রেক করা মানে একটা বাধা প্রয়োগ করি। বাধাজনিত বল F3, বাধাজনিত বললে আর মাইনাস চিহ্নটা থাকবে না। এখন আমাদের বলেছে তুলনা করো, সুতরাং F1 F2 F3 সমান F1 এর মানটা কত 10 0 10, 10 দ্বারা ভাগ করলে কী হবে 1 0 1। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা F1 F2 F3 কী পেলাম 1 0 1 পেলাম। তো হলো আমাদের তুলনা করা শেষ, আমরা 1 নম্বর সমস্যাটার সমাধান আপনাদের করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা 2 নম্বর যে সমস্যাটা সেটা নিয়ে কথা বলবো। যে এখানে 2 নম্বরে কি বলেছে যে এখানে একটা আমরা বস্তু দেখতে পাচ্ছি, একটা গোলাকার বস্তু M1 ভর, যার ভর 10 গ্রাম। এটা ভূপৃষ্ঠ থেকে মানে আমরা দেখছি যে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় আছে। এখানে আবার একটা বাক্স টাইপের একটা বস্তু, একটা বাক্স এরকম অনেকগুলো তল, এটা 20 গ্রাম, এটাও 50 মিটার উপরেই আছে। তো বলছে যে সাম্য বল কাকে বলে, বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়। তো শিক্ষার্থী বন্ধু সাম্য বল মানে বুঝছেন তো যে বিভিন্ন দিক থেকে বল কোনো বস্তুর উপর পড়বে কিন্তু বস্তুটি সেই অবস্থান থেকে অবস্থান বদল করবে না, তখন ওই বলগুলোকে আমরা বলি সাম্য বল। আপনাদের পাঠ্যবইয়ের সংজ্ঞা দেওয়া আছে। আর খ বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়। তো ভর তো আপনারা জানেন বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ ভর, তাই আপনার ভর যদি 50 কেজি হয় পৃথিবীর যে কোনো প্রান্তে যান 50 কেজি হবে, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হতে পারে। জি এর মান F = mg বা W = mg। তো আপনারা জানেন জির মান মেরু অঞ্চলে বেশি কিন্তু বিষুব অঞ্চলে কম, সুতরাং সেই মানটা চেঞ্জ হতেই পারে। আর আমাদের ফিক্সড যেটা সেটা তো ফিক্সডই, সেটা তো নড়চড় হওয়ার কথা না। সেটা কোনটা বলেন তো, সেটা হলো আমাদের ভর। সেই জন্যই ওজনটা নির্ভর করে কার কার উপরে, জি এর উপরে। সুতরাং আমরা ব্যাপারটা বুঝলাম যে ওজন নির্ভর করবে কিসের উপরে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের উপরে। তাই ওজন স্থানভেদে বদল হয়, কারণ কি জি এর মান এক এক জায়গায় এক এক রকম হয়, তাই আপনার ওজনটা বিভিন্নই হতে পারে। ওই ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম। এখন আমরা গ ঘ, আমাদের মূল কাজ কিন্তু গ আর ঘ। ক খ আমরা বলে দিই, আমরা বলে না দিলেও আপনারা হয়তো এর ব্যবস্থা করতে পারবেন, আমাদের বিশ্বাস। তো শিক্ষার্থী বন্ধু এখন আমি গতে চলে যাচ্ছি। গতে আমাদের বলা আছে যে গতে কী কী ঘটনা আছে আমরা একটু দেখে নিই।
এখানে যে কথাগুলো বলা আছে গতে আমরা যা যা দেখতে পাচ্ছি সেটা হলো এরকম যে বস্তু m1 ভরের বস্তুর উপর বাতাসের ঘর্ষণ বল। তো কী কী আছে এখানে দেখি। এখানে m1 বস্তুর কার্যকরী বল এটা বলেছে, এবং m2 বস্তুর উপর কার্যকরী বল এটা। তো দুটি বস্তুর উপর থেকে ছেড়ে দেওয়া হলো। যাই হোক, আমাদের m1 ভরের বস্তুর উপর ঘর্ষণ বল। তো শিক্ষার্থী বন্ধু, একটা টার্মের সাথে আপনাকে আমি একটু পরিচয় করে দিই। F2 হচ্ছে প্রযুক্ত বল। আমরা একটা বল প্রয়োগ করলাম, ধরুন রাস্তায় একটা ঠেলা গাড়িকে আমি বল প্রয়োগ করছি, সেটা হলো আমার প্রযুক্ত বল। তো আমি হয়তো 100 নিউটন ঠেলছি, যে ঠেলা গাড়িটা যে জায়গায় আছে সেখানে তো রাস্তার একটা ঘর্ষণ আছে, 10 নিউটনের একটা বাধা। তাহলে কার্যকরী বলটা যেটা হচ্ছে সেটা কিন্তু F2কে কমিয়ে দিচ্ছে। F2 বড়, আমি 100 নিউটন প্রয়োগ করছি, রাস্তার বালি বা কাদা বা মাটি 10 নিউটনে বাধা দিচ্ছে। তাহলে আমার যে বলটা প্রযুক্ত, আমরা বল প্রযুক্ত একটা কার্যকরী বল একটা, তাহলে কার্যকরী বলটা F1 হচ্ছে আমার পুরো 100 নিউটন কার্যকরী হচ্ছে না, ঘর্ষণের যে 10 নিউটন ওটা বাদ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কার্যকরী বল। আর আচ্ছা, আমরা Fকে কার্যকরী বল বলছি, আর F1 হচ্ছে ঘর্ষণ বল। তো জানা আছে কার্যকরী বল, কার্যকরী বানান হ্রস্ব দীর্ঘ দুটোই হয়, তাই আমি দুই রকমই লিখি। কার্যকরী বল F ইকুয়াল টু F2 মাইনাস F1। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বল আমাদের এখানে দেওয়া আছে, যে কার্যকরী বল যেটা সেটা দেওয়া আছে। কার্যকরী বল আমরা যেটাকে F বলছি, 0.078 নিউটন। তো ঠিক আছে, আমরা কার্যকরী বলটা ওটা পেলাম। আচ্ছা, F এর মান পেয়েছি। এখন এখানে আর কি আছে? আমাদের বলেছে যে বাতাসের ঘর্ষণ, অ্যাকচুয়ালি F1টাই বের করতে হবে। তাহলে F1 ইকুয়াল টু কী হবে? সুতরাং F1টা আমরা যদি F1টাকে এই পারে নিয়ে আসি, আমাদের বেসিক্যালি F1টাই বের করতে হবে। F1টাকে এই পারে যদি নিয়ে আসি, তাহলে F2 ইকুয়াল টু কী লিখব? F। তো শিক্ষার্থী বন্ধু, F2 হচ্ছে কার্যকরী বল, এটা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের কার্যকরী বল F এর মান দিয়েছে। আর F2 হচ্ছে প্রযুক্ত বল। তো প্রযুক্ত বলকে আমরা mg বলি, মাইনাস F 0.078। এরপরে আমরা যখন এটা বসায় দিব, আমাদের এখানে m এর মান বাবা কতটুকুন বলেছে? m1 এর মান 10 গ্রাম। তাহলে 10/1000 ইন্টু 9.8 মাইনাস 0.078 নিউটন। তাহলে এখানে কি হচ্ছে? 98/1000, 0.078 নিউটন। 0.098 মাইনাস 0.078 নিউটন। এখান থেকে আমরা কি পাচ্ছি? 0.02। তাহলে আমরা যেটা পাচ্ছি হিসাব করে সেটাই এত নিউটন। এটা কি বল? ঘর্ষণ বল। আমরা সেটাই বের করলাম। সুতরাং ঘর্ষণ বল এত নিউটন। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা গ করে ফেললাম। এবার আমাদের ঘ যেটা, সেটা কিভাবে করতে হবে? ঘতে বলেছে যে কোনো বস্তুটি ভূমিতে আগে পৌঁছবে আমাদের এই দুটার মধ্যে। তো ভূমিতে আগে পৌঁছবে সেই হিসাবটা করার আগে আমাদের যেটা করা উচিত সেটা হলো যে ভূমিতে যে পৌঁছবে, ভূমিতে এখানে কিন্তু ভূপৃষ্ঠে বলা হয়নি। তাহলে
ভূমিতে যদি বলে তাহলে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করব। আর ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে যদি বলে তাহলে কিন্তু জির ব্যাপার আসবে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওই ধরনের সূত্রগুলো আসবে। তো এখানে ভূমি বলেছে, তো শিক্ষার্থী বন্ধু ভূমি বলতে যে পৃথিবী বোঝাবে তা না, চাঁদেরও কিন্তু ভূমি আছে, অন্যান্য গ্রহেও ভূমি আছে। আচ্ছা, এবার তাহলে আমরা M1 আমরা তাহলে কোন বস্তুটি ভূমিতে আগে পড়বে, তো পড়ার ব্যাপারটা আমরা আগে দেখব যে M1 ভরের বস্তুর ত্বরণ কত। M1 ভরের বস্তুটির ত্বরণ আমরা যদি A1 নিই তাহলে F/m বা M1ও নিতে পারেন, F1 M1 হ্যাঁ নেওয়া যেতে পারে। দেখেন আমাদের কার্যকরী বল এখানে 0.078, M1টা কত আমরা পেয়েছি 0.0, আমরা কেজিতে বের করেছি, পেয়েছি 0.01 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু এটা ক্যালকুলেটর দিয়ে সহজে হিসাব করতে পারবেন, আমরাও করতে পারবো। তো এখানে আমাদের হিসাবটা কি হচ্ছে 0.078 ডিভাইডেড বাই 0.01 ইকুয়াল 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরবর্তী যেটা কেস আমাদের আসতেছে সেটা কেস অফ স্টাডি যেটা, তাহলে এখানে আমরা এই ক্ষেত্রে যদি আমরা কতটুকু এই 50 মিটার থেকে, তাহলে আমরা এখন লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। জিটি স্কোয়ার তখন হতো যদি ভূপৃষ্ঠে বলতো, আমাদের তো ভূপৃষ্ঠে বলেনি, বলছে ভূমিতে। শিক্ষার্থী বন্ধু অসুবিধার কিছু নেই, আমাদের যেটা বলছে আমরা সেটাই করব, আমাদের কোনো সমস্যা নেই, আমার বিশ্বাস আপনাদেরও সমস্যা থাকবে না। তাহলে এখান থেকে আমরা যদি এইচ এটা ধরুন 0, ইউ যেহেতু 0 আদিবেগ 0, আর এখানে হাফ A1 এর মান আপনি লিখতে পারেন A1, এটা T1ও লিখতে পারেন। আচ্ছা যাক, এটাতে আমরা টাইমটা T1 বের করবো, তো যদি এটা 0 T1 স্কোয়ার, আচ্ছা হাফ A1 T1 স্কোয়ার বা A1 T1 স্কোয়ার ইকুয়াল টু 2H, A1 ইকুয়াল টু 2H বাই T1 স্কোয়ার। এখন এরপরে 2H, তো আমরা তাহলে একটু খেয়াল করি 2H এর মান যেটা সেটা 50, T1 স্কোয়ার যেটা 7.8 এর উপরে স্কোয়ার। আমরা কি পেলাম না, এখানে আমরা T1 স্কোয়ার বের করতেছি শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে হবে T1 স্কোয়ার, এখানে হবে A1, তাহলে A1 এর মানটা কত 7.8। সুতরাং T1 ইকুয়াল টু কী হবে √, এটা 100 ডিভাইডেড বাই 7.8 এত সেকেন্ড। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু এটা হিসাবটা করে নিই, 100 ডিভাইডেড বাই 7.8, যা উত্তরটা আসতেছে আমাদের 12.8, এর উপর আবার √, আসবে √, 12.82051। যদি সবগুলো ঘরে নিতে চান নিতে পারেন 282, √, 12.820512823.5805। সেকেন্ড প্রায়, আমরা দশমিকের পরে 5 ঘরে নিলাম। শিক্ষার্থী বন্ধু M2 ভরের ক্ষেত্রে আমরা একইভাবে কাজ করব। তাহলে আমরা কাজ করি M2 ভরের বস্তুটির ত্বরণ A2 সমান কী হবে, এবারে M2 ভরের যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি বাবা, ওটা F এর মানটা একইভাবে 0.039 ডিভাইডেড বাই ওই ভর তো সেম নাকি, ভর 20 গ্রাম, তাহলে ওটার চেয়ে ডবল 0.02 এত
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা যদি ভাগটা করে ফেলি 0.039 ডিভাইডেড বাই 0.02 1.95 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এবারে আবার এইচ বের করব। এইচ একই ইউ টি টু মাইনাস হাফ এ প্লাস এ টি টু স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু এটা তো এইচ ঠিকই থাকবে, এটা শূন্য হবে, এটা এ টু লিখবো আমরা। তো এ টু টি টু স্কোয়ার। একইভাবে আমরা যদি 2h এ টু টি টু স্কোয়ার আর গুণ করলে 2h টি টু স্কোয়ার সমান 2h বাই এ টু। তো শিক্ষার্থী বন্ধু এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। তারপরে টি টুর মানটা কী হবে, √2h বাই এ টু। আমরা সবগুলো মান এখন বসে দিই। 2h এর মান তো 50 আমরা আগে থেকেই জেনেছি 50, আর এটা হলো 1.95 উপরে স্কোয়ার, এটা দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধু এবার যে টি টুর মানটা আসবে সেটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কি হচ্ছে, √100 ডিভাইডেড বাই 1.95 স্কোয়ার করব, 1.95 স্কোয়ার। সেভেন 0.4148। তো যাই হোক, আমরা 100 কেটে ভাগ করবো, এরপর √ভার নিব। তো এরপরের লাইনটা কি হবে, টিটুর মানটা আমরা এখান থেকে বের করি। √ভার রয়েছে 100 ডিভাইডেড বাই 7.4148। আমাদের যে হিসাবটা আসছে 13.486540। তো শিক্ষার্থী বন্ধু এর উপর যে √ভার দিব সেটার মানটা কি আসবে, √ভার 13.486540, 3.672। তো শিক্ষার্থী বন্ধু আমরা আগের বার দেখেছিলাম এইটা, আমরা তাহলে কি দেখলাম, T1টা কম, T1 T2-র চেয়ে কম, সুতরাং প্রথম বস্তুটি আগে পড়বে, ঠিক আগে পড়বে। যাই হোক শিক্ষার্থী বন্ধু আমরা নিয়ম দেখালাম, ক্যালকুলেটর আপনারা চাপবেন, আমার হিসাব ভুল হলেও ক্ষতি নেই, আপনার তো পদ্ধতিটা আমি দেখাইছি, এই জন্য হিসাব আপনার মতো করে আপনি করবেন। আমরা সিস্টেম দেখাবো, ক্যালকুলেটর চাপাচাপিতে আমাদের ভুল হলেও আপনাদের দুঃখ নেই, আপনারা তো নিয়ম শিখেছেন। তো সবাই ভালো থাকবেন, আবার সুস্বাস্থ্য কামনা করছি সকলের। আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন সেই আশাবাদ রেখেই আমরা আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।